নিউজ 18 বাংলায় স্বাগত। আবার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বঙ্গভঙ্গ বিতর্ক চলছে আর তারই মাঝে উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল এক সপ্তাহের সফরে তিনি গিয়েছেন আর প্রথম দিনেই বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখানো হলো তাকে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি, এই ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি তৃণমূল চাপানুতর, তার মধ্যেই এক সপ্তাহের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। North Bengal is a very, very important part of West Bengal. It has enormous potential of development. Ever since I became governor, मेरा फोकस रहा। मैं सर्दी में भी आया, अब भी आया, बार बार आता रहूंगा। রাজ্যপালের কনভয় এগিয়েছে, জায়গায় জায়গায় দেখানো হয়েছে কালো পতাকা। রোহিণী গেট, কার্শিয়ং, দার্জিলিং স্টেশন, রাজ্যপালকে কালো পতাকা। राज्यपाल के दरवाजे 24 घंटे खुले हैं। राज्यपाल का काम है जनता की सेवा करना और जनता की सेवा करने से मुझे कोई नहीं रोक सकता। इतनी भयावह स्थिति को नकारा जा रहा है, ये उचित नहीं है। आजादी के बाद पोस्ट पोल वायलेंस इतना भयानक, इतनी बर्बरता का, इतना आतंकी कभी पहले देखा नहीं। मैं आग्रह करूंगा राज्य सरकार से आत्ममंथन करें, हर संस्थागत व्यवस्था से टकराव संविधान के तहत सही नीति नहीं है। উনি এমন সময় উত্তর বাংলা যাচ্ছেন যেখানে ঘন বর্ষা, যে কোনো সময় ধস নামতে পারে পাহাড়ে, সেই জন্য বেশি যাতায়াত না করা যে কোনো লোকের পক্ষেই ভালো। গত অক্টোবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। ফিরেই 1 নভেম্বর থেকে 1 মাস ছিলেন দার্জিলিংয়ে। তখন একের পর এক ইস্যুতে তোপ দাগেন রাজ্যকে। এবারও দিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফর, শুরু থেকেই সরব। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দেখতে চান সাংসদ জন বার্লার এই বক্তব্যের পর তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অভিযোগ দায়ের হয়েছে এবং তার সুরে এবার সুর মেলাচ্ছেন সৌমিত্র খা। উত্তরবঙ্গের পর এবার রাঢ়বঙ্গের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুলছেন বিজেপি সাংসদ। এক সুর বিধায়ক আনন্দ বর্মনেরও বিজেপির বিরুদ্ধে পাল্টা দ্বিচারিতার অভিযোগ তুলে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। ना सीएम सुनती है, ना डीएम सुनती है, ना यहाँ पर आपका प्रशासन सुनता है, ना एसपी डीएम। अलग अलग राज्य अगर यूटी हो जाता है, कम से कम केंद्र तो हमारा सुरक्षा बनेगा। আজকে উত্তরবঙ্গকে এই 70 বছর ধরে শুধু বঞ্চনায় পেতে হচ্ছে। দলগতভাবে এগুলো কোনো সাপোর্ট হয় না, পার্টি কেন ভাগ করতে যাবে, কিন্তু এলাকার মানুষ চাইছে এখন যে মুখ্যমন্ত্রীকে বহিরাগত করা হোক। উত্তরবঙ্গের উন্নয়ন কোনোদিনই হয়নি। এই উন্নয়নটা সম্ভব হয় তখনই যখন কেন্দ্র সরকার এখানটায় সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আমাদের রাঢ়বঙ্গের মানুষ কোনো ডেভেলপমেন্ট পাচ্ছেন না। এই মুখ্যমন্ত্রী যখন সবাইকে বহিরাগত বলেন, আমরাও রাঢ়বঙ্গে আওয়াজ তুলব, মুখ্যমন্ত্রী বহিরাগত। বাংলা এখন বাংলা নিয়েই রাজনীতি, আঞ্চলিক বঞ্চনার অভিযোগ, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। জন বার্লার মন্তব্যের জেরে তোলপাড় রাজনীতি। জন বার্লার সুরে রবিবারই সুর মিলিয়েছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। বিজেপির পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকেই আঞ্চলিক বঞ্চনার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদেরও তো মেদিনীপুর, জঙ্গলমহল, সুন্দরবন, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, আমাদেরও তো যন্ত্রণা আছে। এই যন্ত্রণা, ক্ষোভ, অভিমান জন বাল্লার যেমন আছে, গোটা পশ্চিমাঞ্চলে আমাদের সকলের আছে, গ্রামের এমএলএ সবার আছে। যারা পশ্চিমবঙ্গ দিবস পালন করে তারা একই সঙ্গে পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। এর থেকে হাস্যকর দ্বিচারিতা আর কি হতে পারে? পাঞ্জাবে তো বিজেপি আছে, তাহলে ওখানে 23শে জুন ওরা কেন পাঞ্জাব দিবস পালন করছে না? যারা একই সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন
তারা একই সঙ্গে উত্তরবঙ্গকে একটা পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করতে চান, এর মধ্যে দিয়ে কতটা বাঙালি বিরোধিতা, কতটা ইতিহাস বিরোধিতা এবং কতটা বঙ্গ বিরোধিতা আছে, এটা আপনারাই বিচার করে দেখুন। ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। জন বার্লার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। কোচবিহারের দিনহাটা, কোতোয়ালি, বক্সিরহাট, পুন্ডিবাড়ি ও শীতলকুচি থানায় অভিযোগ। বিজেপি বাংলা ভাগ করতে চায় না, আগেই স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ। তবে তিনিও বঞ্চনার অভিযোগে সরব। তাদের এই অপশাসনের জন্য হতাশ হয়ে গিয়ে অনেক মানুষ এ ধরনের কমেন্ট করছেন। বাংলার মানুষ সবাই দেশপ্রেমিক, কাউকে দেশপ্রেম শেখাতে হবে না, তাতে সাধারণ মানুষের বিশ্বাসটাই চলে যাচ্ছে সরকারের উপরে। পর্যবেক্ষকদের একাংশের মতে অনুন্নয়ন, বঞ্চনার অভিযোগ এবং আঞ্চলিকতার ইস্যুকে সামনে রেখে আদতে 24-এর আগে জল মাপতে চাইছে বিজেপি। জঙ্গলমহল উত্তরবঙ্গে 19-এর আসন 24-এ ধরে রাখাই এখন পদ্ম শিবিরের টার্গেট। নিউজ 18 বাংলা। এবার নারদ মামলায় সুপ্রিম কোর্টে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কারণে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, দেখো, নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক এবং রাজ্য সরকারকে অন্তর্ভুক্ত করা হয় পক্ষ হিসেবে এবং সিবিআই এই পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করে। কিন্তু মামলা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য, তিনি কি করেছিলেন 17ই মে, কেন তিনি গিয়েছিলেন সিবিআই অফিসে, আসল ঘটনাটা তিনি জানানোর জন্য তার আইনজীবীর মাধ্যমে হলফনামা দিতে চান কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। কিন্তু হলফনামা গ্রহণ করেনি বৃহত্তর বেঞ্চ এবং তা গ্রহণ না করার যুক্তিও দেখিয়েছিল বৃহত্তর বেঞ্চ। একই রকম ভাবে হলফনামা গ্রহণ করা হয়নি মলয় ঘটক এবং একই সঙ্গে রাজ্য সরকারের। এই জায়গা থেকে এর আগে আমরা দেখেছিলাম মলয় ঘটক এবং রাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং এক প্রস্ত শুনানিও হয়েছে। কাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে তার বিবিধ শুনানি রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতা হাইকোর্ট বৃহত্তর বেঞ্চ তার হলফনামা গ্রহণ না করায় সুপ্রিম কোর্টে তিনি মামলা করলেন, এসএলপি করলেন। এই মামলারও কাল অর্থাৎ মঙ্গলবার দিন শুনানি রয়েছে। ধন্যবাদ। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়ে দিয়েছে যে করোনায় মৃত্যু হলে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার অর্থ নেই কেন্দ্রের কাছে। আর সেই বিষয়টি নিয়ে আজ কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সেন্ট্রাল ভিস্তা করার টাকা আছে, কিন্তু করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার টাকা নেই। মোদী সরকারকে নিশানা করে ঠিক এভাবে যখন সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন বিজেপি যুক্তি দিচ্ছে সেন্ট্রাল ভিস্তার প্রয়োজনীয়তার কথা আদালতে জানিয়ে দিয়েছে। তো कोरोना के बावजूद इस बार की योग दिवस की थीम योगा फॉर वेलनेस ने करोड़ों लोगों में योग के प्रति उत्साह को और भी बढ़ाया है। কোভিড রুখতে মোদির যোগ দাওয়াই, আর এই কোভিডই বিজেপি বিরোধীদের অস্ত্র। কোভিডে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। শনিবার হলফনামা জমা দিয়ে কেন্দ্র জানায় এত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য তাদের নেই। কেন্দ্রের এই বক্তব্যের প্রসঙ্গ টেনেই আসরে তৃণমূল। কোভিডে যারা মারা গেছেন সেই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে পারবে না বলে সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। বলছেন টাকা নেই, অথচ সেন্ট্রাল ভিস্টা তৈরি করবার জন্য 20,000 কোটি টাকার কোনো অসুবিধা হচ্ছে না। প্রধানমন্ত্রীর জন্য বিলাসবহুল বিমান নিয়ে আসার জন্য, কিনে আনার জন্য টাকার অভাব হচ্ছে না। এটা একটা বিরাট দুর্নীতি, এটা একটা বিরাট কারচুপি, এটা ডাবল স্ট্যান্ডার্ড এবং এগুলো ভারতবর্ষের মানুষকে জবাব দিতে হবে। ক্ষমতায় আসার পরে এবার তো যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো করুন, চেষ্টা তো করুন। আপনার করতে পারবেন না সবাই জানে, কিন্তু এখনো পর্যন্ত চালাকি করে মিথ্যা কথা বলে লোককে বোকা বানানোর চেষ্টা করছে। নতুন সংসদ ভবন তৈরি সহ এই সৌন্দর্যায়ন প্রকল্পে কেন্দ্রের আনুমানিক খরচ 20,000 কোটি টাকা। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্য দুটি বিশেষ বিমান কেনার খরচ পড়েছে প্রায় 8,458 কোটি টাকা। করোনাকালে কেন্দ্রের এই বিপুল খরচ নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এদিন ফের সুর চড়ালো তৃণমূল। পাল্টা বিজেপিও সেন্ট্রাল ভিস্তা নিয়ে আদালতের দেওয়া নির্দেশের প্রসঙ্গ তুলছে। সম্প্রতি এই প্রকল্পের বিরুদ্ধে ওঠা একগুচ্ছ অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টও পৃথক একটি মামলার রায় বলে সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য প্রকল্প।
বিজেপির এই যুক্তি অবশ্য বিরোধীরা মানতে নারাজ। সেন্ট্রাল ভিস্তা নিয়ে তারা নানা অভিযোগে অনড়। ক্যামেরায় জ্যোতির্ময় বসু এবং অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল ও অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। কেন্দ্রে তৃতীয় বিকল্পের খোঁজ। মঙ্গলবার দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে মোদী বিরোধী শিবিরের মেগা বৈঠক। চূড়ান্ত তৎপরতা রাজধানীর রাজনীতিতে। দেখব জাতীয় রাজনীতিতে হঠাৎই নতুন মোড়। বিজেপি বিরোধী 15টি দলকে জরুরি বৈঠকে ডাকলেন শরদ পাওয়ার। সোমবার প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক, আর তারপরেই বৈঠকের ডাক বিজেপি বিরোধী দলগুলি তো বটেই, মোদী বিরোধী বিশিষ্টদেরও ডাকা হয়েছে এই বৈঠকে। 15টি বিরোধী দলকে বৈঠকে ডাকা হয়েছে। জনপথে শরদ পাওয়ারের বাড়িতে বেলা 11:30টায় বৈঠক। যশবন্ত সিনহার রাষ্ট্রমঞ্চ ও পাওয়ারের পক্ষ থেকে আমন্ত্রণ। সাংবাদিক করণ থাপার, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SI কুরেশিকে আমন্ত্রণ। কেন্দ্রীয় বিরোধী একাধিক বিশিষ্টকে আমন্ত্রণ। কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত প্রেসার গ্রুপকে এক করার উদ্যোগ। পশ্চিমবঙ্গের ভোটের ফলের পরেই মুম্বাইতে পাওয়ারের সঙ্গে প্রথম বৈঠক করেন প্রশান্ত কিশোর। দিন দশেকের মাথায় সোমবার ফের বৈঠক, আর তারপরেই এই বৈঠক। তাহলে কি বিজেপি বিরোধী শক্তিগুলো একজোট করতেই আলোচনা মঙ্গলে? जिस तरह से पवार साहब ने कहा था कि हम विपक्ष की एकता और उन्हें एकजुट करने के लिए काम करेंगे, उसी दिशा में कल से बैठक की शुरुआत हो रही है। বাংলা, কেরালা, তামিলনাড়ুতে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সদ্য সমাপ্ত ভোটের ফলে উজ্জীবিত মোদী বিরোধী শিবির। বাংলা, তামিলনাড়ু ভোটে কাজ করেছে প্রশান্ত কিশোর। ফলে তার সঙ্গে বৈঠক সেরে পাওয়ারের এই উদ্যোগে ফের একবার তৃতীয় বিকল্পের জল্পনা। বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির নেতাদের মধ্যে পাওয়ার প্রবীণতম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার সুসম্পর্ক। ফলে তার উদ্যোগে ইতিবাচক ফল হবে বলেই আশা বিরোধীদের। সামনেই সংসদের বাদল অধিবেশন। করোনা মোকাবিলা, টিকাকরণ নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ। ঘরে বাইরে দ্বন্দ্বে কংগ্রেসেরও ছন্ন ছাড়া দশা। বিজেপি বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে তৃণমূলের মতো দল। ফের একবার তৃতীয় বিকল্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 19-এর ভোটের আগে সব বিরোধী দলকে এক মঞ্চে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পরেই 24-এ দিল্লিকে টার্গেট করেছে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী বিরোধী মুখ হিসেবে স্বীকৃতি পেয়েছেন মমতাও। এই পরিস্থিতিতে 24শে জুন কংগ্রেসের সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতিদের নিয়ে আলাদা বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধীও। সব মিলিয়ে 24-এর আগে কেন্দ্র বিরোধী চাপের রাজনীতি রাজধানীতে। নিউজ 18 বাংলা। মালদার কালিয়াচক কাণ্ডে মূল অভিযুক্ত আসিফকে যখন জেরা করা হচ্ছে, তখন সে রীতিমতো নির্লিপ্ত। তার মুখে অনুশোচনার বিন্দুমাত্র পর্যন্ত নেই। সূত্রের খবর, সে প্রথমে ভেবেছিল সকলকে গুলি করে মারবে, কিন্তু আওয়াজ হবে বলে তা সে করেনি। বয়স মাত্র 19, কিন্তু তার সামনে হার মানবে বাঘা বাঘা অপরাধীও। একা হাতে গোটা পরিবারকে শেষ করেছে, কিন্তু অনুশোচনার নামগন্ধটুকু নেই। এমনকি টানা পুলিশি জেরার মুখেও অদ্ভুত নির্লিপ্ত। মালদার কালিয়াচকের আসিফ মোহাম্মদকে দেখে বিস্মিত তদন্তকারীরা। সূত্রের দাবি, কখনো আবেগহীন মুখে সে পুলিশকে জানিয়েছে সেই খুন করেছে গোটা পরিবারকে। কখনো আবার নির্লিপ্তভাবে দাবি করছে প্রথমে ভেবেছিল গুলি করে খুন করবে, কিন্তু আওয়াজ হবে বলে করেনি। সূত্রের খবর, তদন্তে পুলিশ জানতে পেরেছে আগেও একবার পরিবারের বাকি সদস্যদের খুনের পরিকল্পনা করেছিল আসিফ। ঠান্ডা মাথায় 1 বছরের বেশি সময় ধরে নানা ছক কষেছিল। এই খুনের উদ্দেশ্যেই বিশেষভাবে বাড়ির গোডাউনটি তৈরি করেছিল। মোটা গাঁথনির দেওয়াল, একটাই দরজা, কোনো জানলা নেই। যদিও শেষ পর্যন্ত ঠান্ডা পানিয়ে ঘুমের ওষুধ মিশিয়েই খুনের সিদ্ধান্ত নেয় আসিফ। আসিফের দাদা আরিফের দাবি, তার ক্ষেত্রে ঘুমের ওষুধের পরিমাণ কম হওয়াতেই জ্ঞান ফিরে যায়। আসিফের যেটা পরিকল্পনা ছিল যে এই বিল্ডিং এর ভেতরে যদি গুলি করে খুন করা হয়, তার আওয়াজ বা তার কোনো শব্দ বাইরে বেরোবে না। যদিও সেই পরিকল্পনাটাকে বাতিল করতে হয়, তার কারণ এই যে গোডাউনের ছাদ নেই, সেই ছাদ ঢালাইয়ের জন্য যে অর্থের প্রয়োজন ছিল, তত পরিমাণ অর্থ সেই সময় কিন্তু আসিফের কাছে ছিল না। অর্থাৎ পুরো বিষয়টাই যে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসিফ করছিল, তো এই চাঞ্চল্যকর তথ্যতেই তাই কিন্তু প্রমাণ করছে। আসিফের বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ঘিরেও সন্দেহ দানা বেঁধেছে গোয়েন্দাদের মনে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন গত নভেম্বরে এই সমস্ত আগ্নেয়াস্ত্র ঝাড়খণ্ড থেকে আনা হয়। কাদের মাধ্যমে এই আগ্নেয়াস্ত্র রাজ্যে এলো? কেন এত আগ্নেয়াস্ত্র আনা হলো? টাকাই বা এলো কোথা থেকে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আমরা 5টি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস এন্ড 80 রাউন্ডস অ্যামিনিশন যেটা পেয়েছিলাম, সেটা ও কোথায় থেকে ও কবে প্রকিউর করেছিল, সেই অ্যাসপেক্ট আমরা দেখছি।
এই প্রসঙ্গেই তাৎপর্যপূর্ণ কিছু তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। সূত্রের খবর, 2020 সালে পরিবারের প্রায় কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছে আসিফ, যার মধ্যে রয়েছে 6 বিঘা লিচু বাগান, 6 বিঘা ধান জমি, 2টি ডাম্পার, এসইউভি, বাইক। 11 কোটি টাকার উপরে হবে। হ্যাঁ, 1 কোটি 100 কোটি টাকার মতো। জমি জায়গা কি সত্যি ওর নামে লিখে দিয়েছিল? জমি জায়গা ওর নামে লেখেনি, বিক্রি করে ওকে ওই টাকাটা দিয়ে দিয়েছে। বাড়িটা ওকে, আমরা যেটা শুনছি সেটা সত্যিকারই ওকে লিখে দিয়েছে। গোয়েন্দা সূত্র দাবি, ছোট থেকেই আসিফের কীর্তি শুরু। 8ম শ্রেণীতে পড়ার সময় প্রথমবার বাড়ি থেকে পালায়। ফোন, ল্যাপটপ, ক্যামেরা কিনে না দিলে বাড়ি ফিরবে না বলে হুমকি দেয়। দ্বিতীয়বার অপহরণের গল্প ভেদে উধাও হয়ে যায়। সেবার মুক্তিপণের টাকা হাতায় বাবার থেকে। সূত্রের দাবি, পরিবারের হাতে থাকা আরো কয়েক বিঘা জমি বিক্রিরও ছক কষেছিল। এখানেই উঠছে প্রশ্ন, কেন এত টাকার দরকার পড়েছিল আসিফের? এই বিপুল টাকা দিয়ে কি করতো আসিফ? তদন্তকারীদের আশা, দুই ভাইকে জেরা করেই খুলবে জট। মালদা থেকে ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় ও সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।